চৌধুরী বাড়ির হলরুমে সবাই দাঁড়িয়ে আছে। রাহুলের বাবা ও ইরার বাবা মিলে রাহুলকে চাবুক ও চামড়ার বেল্ট দিয়ে আঘাত করে চলেছে। রাহুল যাতে চিৎকার করতে না পারে সেই জন্য রাহুলের মুখে চেপে ধরে আছে ইরার বড় ভাই, যার জন্য রাহুল চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দীপ যদিও চেয়েছিল রাহুলকে বাঁচাতে, কিন্তু বাবা ও দীপার ভাবিমার জন্য পারেনি। আসলেই তুই তোর মায়ের সন্তান, সেটা আবারও প্রমাণ করলি। তোর মা যেমন খারাপ তেমন তুইও। তোকে এখানে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আমি চাইনি তোকে মেসে থেকে বাসায় নিয়ে আসতে, কিন্তু বড় বৌমার কারণে তোকে এই বাড়িতে আসতে বলেছি। আমি চাইনি তোর মায়ের কোনো চিহ্ন আমার এই বাড়িতে থাকুক। চেয়েছিলাম সব কিছু মুছে ফেলতে, কিন্তু ছি ছি ছি। বৌমা, আমি তো তোমায় তখনই বারণ করেছিলাম এই আপদটাকে এখানে আসার জন্য না বলতে, কিন্তু তুমি তো এখন দেখলে তো। বাবা, কি বলছো সব তুমি? আমার কথাটা একবার বিশ্বাস করো তোমরা। ভাবিমা, ভাইয়া, আমি এমন কিছুই করিনি। এরা মিথ্যে কথা বলছে। কে তোর বাবা? আমি তোর বাবা না। 4 বছর আগে তোর মা আমার জন্য মারা গেছে, আর আজকে তুই আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য মারা গেছিস। বাবা, তুমি একটু থামবে? আমি কথা বলছি। তুই কেন এমন কাজ করলি রাহুল? তোকে তো আমি বা দীপা কম ভালোবাসিনি, কখনো তোকে মায়ের অভাব বসে দিইনি, তাহলে কেন করলি এমনটা? তুই কালকে সকাল হওয়ার আগেই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে কালকে সবার সামনে চুনকালি মেখে গ্রাম থেকে বের করে দেব। ভাইয়া, রাহুলের কথা আমাদের একবার শোনা উচিত। এক পক্ষের কথা শুনে বিচার করাটা ঠিক হবে না। কি বলিস কি রহিম তুই? নিজের চোখের সামনে সব কিছু দেখে এসব বলছিস? ভাইয়া, আমরা সবসময় যা দেখি তার মাঝেও কিছু ভুল থাকে। আমি কখনোই বিশ্বাস করি না রাহুল এমন একটা কাজ করবে। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আপনারা তো আপনাদের বাড়ির ছেলের পক্ষেই কথা বলবেন। আপু, তুই তো কিছু বলবি? ভাবিমা, ভুলেও আমার কাছে আসবি না। আমি চাই না এমন কোনো অমানুষের স্পর্শ বা ছায়া আমার বা আমার ছেলের উপর পড়ুক, আর তার কোনো ক্ষতি হোক। যে নিজের বোনের বয়সী একটা মেয়ের সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারে, তাকে তো মেরে ফেলা উচিত। চাচা, বাবা, আপনারা যদি এর বিচার করতে না পারেন, তাহলে আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, ভাইয়া, তোমরা নিজের ছেলে এবং ভাইকে যখন বিশ্বাস করতে পারলে না, তাহলে অন্য কেউ আমায় কিভাবে বিশ্বাস করবে? তোমরা যখন চাও না আমি এই বাড়িতে থাকি, তাহলে আমি চলে যাব এই বাড়ি থেকে। রাহুল, কি বলছিস কি তুই? এই বাড়ি ওদের একার না, এই বাড়ি আমারও। তুই থাকবি এই বাড়িতে। না চাচা, এ হয় না। ছোট থাকতে মাকে তো হারিয়েছি, এখন না হয় এই পরিবারকে হারিয়ে ফেললাম। চলো তো মিডিমি, ইরা, চলো। যে যার রুমে যাও, এ পড়ে থাকুক বা মরুক এখানে। রাহুল, চল। রহিম, রুমে যা। কিন্তু ভাইয়া। তোকে কি বললাম শুনতে পাসনি? চাচা, যাও তুমি, আমি ঠিক আছি। কেমন লাগলো বিয়াই? তোমাকে নিজের বোনের মতো ভাবতাম, আর তুমি এমন একটা কাজ করলে। সেদিন তুই এই বাড়ির কাগজ চুরি করার সময় দেখেছিলি, আর আমাকে থাপ্পড় মেরেছিলি, তাই না? তুমি ভুল করেছিলে, আর আমি বড় ভাই হিসেবে তোমায় শাসন করেছি। অন্যের বাড়িতে এসে পারমিশন ছাড়া তুমি এমন একটা কাজ করলে। এবার দেখবি তুই কাঁদবি। তুই কিন্তু কিছুই করতে পারবি না। তো বল, কেমন লাগলো? কেন করলে এমনটা তুমি? টাকা পয়সা? মানে কিসের টাকা? সেটা না জানলেও চলবে তোর। এখন নিজের ব্যাগ গুছিয়ে বের হ তাড়াতাড়ি। রাহুলকে মাটিতে ফেলে দিয়ে সবাই চলে যায়। রাহুল গড়িয়ে গড়িয়ে তার রুমে চলে যায়। যাওয়ার আগে দেখতে পায় তার মামাতো ভাই, বোন, খালাতো ভাই বোন সবাই তার দিকে তাকিয়ে হাসছে, সাথে ইরাও হাসছে। শরীরের কোনো শক্তি নেই রাহুলের যে মাটি থেকে উঠে দাঁড়াবে। সমস্ত শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন। তার ফেটে যাওয়া জায়গা দিয়ে রক্ত পড়ছে। রাহুল তার পড়ার টেবিলের পাশের চেয়ারটার ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে কিছু সময় একটু
জিরিয়ে নিল। রাহুল তার হাতের রক্ত ও চোখের জল মুছে চেয়ারটা টেনে বসে পড়ে এবং একটা কলম নিয়ে খাতায় লিখতে শুরু করে। প্রিয়া ভাবিমা, ভাবিমা বলে সম্বোধন করলাম, কারণ মা চলে যাওয়ার পর থেকে তুমি আমায় মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো। কখনো আমায় মায়েরা বা বুঝতে দাওনি। জানি না কী কারণে তুমি কয়েক মাস ধরে আমায় সহ্য করতে পারছিলে না। আমায় দেখলেই কেমন করে যেন তুমি মুখ ছিটকে নাও, মনে হয় আমার দিকে তাকালে বড় কোনো সমস্যা হবে। এই কয়েক মাস তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি বলে আমার অনেক কষ্ট হয়েছিল ভাবিমা। তোমার এমন পরিবর্তন আমায় অনেক কষ্ট দিয়েছিল ভাবিমা। আর কষ্ট হবেই না কেন বলো? মা যদি ছেলের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো ছেলের কষ্ট হবেই। তবে আজ জানতে পারলাম তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করতে। তবে ভাবিমা বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি ইরার সাথে, যা ইরা আমায় আজকে বলল। আমি তো ইরাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতাম। ইরা আমায় নিয়ে এমন একটা কথা বলবে আমি কখনো চিন্তা করিনি। আসলেই তুমি একটা কথা ঠিক বলেছিলে ভাবিমা, যেই ছেলের বাবা মায়ের ঠিক নেই সেই ছেলের দ্বারা কোনো ভালো কাজ আশা করা যায় না। তাকে তুমি যতই স্নেহ করো না কেন, সে তো তার বাবা মায়ের মতোই হবে। তুমি বলেছিলে না তোমার ভেতরের নতুন প্রাণের ওপর দিয়ে আমার ছায়া পড়ে তাহলে তারও ক্ষতি হবে। তাই তো আমি ঠিক করলাম আমার এমন ছায়া যাতে তোমার ভেতরের নতুন প্রাণের ওপর না পড়ে। ভাবিমা, আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে অনেক দূরে। পারলে আমায় ক্ষমা করে দিও। তবে একটা কথা সত্য, ঘটনা কখনো লুকিয়ে রাখা যায় না, সেটা একদিন না একদিন প্রকাশ পাবে। ইতি মিথ্যে অপবাদে অপবাদী রাহুল। রাহুল চিঠিটা লিখে চোখের জল মোছে কুড়িয়ে কুড়িয়ে তার প্রয়োজনীয় সকল কাগজ ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাহুল বাস স্টেশনে এসে ঢাকাগামী একটা বাসে উঠে পড়ে এবং কাউকে কল দিয়ে বলে সে ঢাকায় আসছে। রাহুলের পরিচয় দিয়ে দিই অল্প করে। রাহুলের বাবা আর মায়ের ডিভোর্স হয়েছে প্রায় 4 বছর আগে। রাহুল আর তার বড় ভাই চলে আসে বাবার সাথে, আর মায়ের সাথে থেকে যায় তার 10 বছরের ছোট বোন। রাহুলের বাবা ডিভোর্সের 2 মাস রাহুলকে মেসে থেকে পড়াশোনা করতে বলেন। রাহুলও তার বাবার নির্দেশে মেসে চলে যায়। 2 বছর আগে রাহুলের বড় ভাই বিয়ে করেন, আর আজকে ছিল তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। রাহুল এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে। বাকিটুকু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। 7 বছর পর। ভাই, আমাদের অনেক ড্রাগসের সাথে আমাদের লোক ধরা পড়ে গেছে। কি বলছিস কি? হ্যাঁ ভাই, স্ট্রেট ডগ নামের কেউ একজন ধরেছে। আচ্ছা, তাহলে এই কয়েকদিন কাজ কমিয়ে দে, তারপর না হয় আমি বলে দিব। আচ্ছা ভাই। ভার্সিটির মাঠে একটা মেয়েকে ঘিরে কিছু মেয়ে ও ছেলেরা দাঁড়িয়ে আছে। তখন ভার্সিটির মূল ফটক দিয়ে প্রবেশ করে রাজ। রাজ কিছুটা সামনে আসতেই দেখতে পায় একটা মেয়েকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। রাজ কিছু সময় চিন্তা করে সেদিকে হাঁটা দিল। রাজ সেখানে গিয়ে শুনতে পায় একটা মেয়ে বলছে, এই গরিবের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার কথা অমান্য করিস? তোকে বলেছিলাম না এই কাগজটা নিয়ে ওই ছেলেকে দিতে, তাহলে তুই দিলি না কেন? আমি আগে থেকে জানতাম আপনারা আমায় র্যাগিং করবেন, তাই দিইনি। মিথিলা রেগে গাড়ির ওপর থেকে নেমে দিয়ার চুলের মুঠি ধরে বলে উঠে, তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে কথা বলিস? জানিস আমি কে আর কার মেয়ে? আমি সেটা জানার প্রয়োজন মনে করি না। আমি ভার্সিটিতে এসেছি পড়ালেখা করতে, আপনার পরিচয় জানতে নয়। আমি হলাম এই শহরের এমপি শফিকুল ইসলামের মেয়ে মিথিলা ইসলাম। বল, তুই স্যারের কাছে গিয়ে কেন বিচার দিলি? তোর জন্য স্যার আমায় ক্লাসের সবার সামনে অপমান করলো। যেমন কাজ করবেন তার ফল তো তেমন হবে। ভালো কাজের ভালো ফল হবে। আর আমার একটাই পরিচয়, আমি দিয়া চৌধুরী। বাহ, মেয়েটার দেখছি অনেক সাহস। একজন এমপির মেয়ের সাথে সামনে সামনে কথা বলে যাচ্ছে। এমপির মেয়ে হয়েছেন তো কি হয়েছে? আপনার বাবাকে
আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, যেভাবে নির্বাচিত করেছি সেভাবে আবার নামাতেও পারবো এমপির আসন থেকে। বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে ঝামেলা হবে। সিনিয়র আপুর সিনিয়রদের মতন থাকবেন। তুই ফকিরের বাচ্চা আমার বাবাকে তার আসন থেকে নামিয়ে দিবি? তুই আবার আমায় হুমকি দিস? কেন বিশ্বাস হচ্ছে না? আপনি যাদের র্যাগিং করেছেন তারাও কিন্তু আপনার বাবাকে ভোট দিয়েছিল। সো তারা যদি একবার আপনার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন তো? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ আপু, দেখুন আমি এখানে পড়ালেখা করতে আসছি, ঝামেলা করতে না। তাই আমি কোনো ঝামেলা করতে চাই না। আপনি আমার সিনিয়র, তাই এখনও সম্মান করছি। না হলে এতক্ষণে আমার হাত আপনার শরীরে চলে যেত। এসব কাজ বাদ দিয়ে পড়ালেখা করুন, আর জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে তাদের থেকে সম্মান পাবেন। আসি আপু। দিয়া কথাগুলো বলে তার বান্ধবীর সাথে ক্লাসে চলে যায়। রাজও একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে অফিস রুমে আর তারপর ক্লাসে চলে যায়। রাজ ক্লাসে এসে পিছনের দিক দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর স্যারের ক্লাসের সবার সাথে রাজের পরিচয় করিয়ে দেন। স্যার যখন ক্লাস নেওয়া শুরু করেন তখন রাজ দেখতে পায় মিথিলা ও তার বন্ধুরা ক্লাসে প্রবেশ করছে এবং স্যারের অনুমতি ছাড়া। স্যার একবার মিথিলার দিকে তাকিয়ে আবার বোর্ডে লেখা শুরু করলেন। কিছুক্ষণ পর স্যার একটা ম্যাথ বোর্ডে লিখে দিলেন এবং সেটা সমাধান করার জন্য সবাইকে বললেন, 10 মিনিটের ভেতরে আমাকে এই ম্যাথটা তোমরা সমাধান করে দেবে। দেখি কে তাড়াতাড়ি করতে পারো। তখন মিথিলা বলে, স্যার 10 মিনিটের ভিতরে কেউ করতে পারবে না আমি ছাড়া। আপনি একটা কাজ করুন, তাদের জন্য সময় 20 মিনিট করে দিন। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ। স্যার মিথিলার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে ওঠেন, মিথিলা, এত অহংকার কিন্তু ভালো না। অহংকারের কিন্তু পতন হয় খুব তাড়াতাড়ি। স্যার এই ক্লাসে এমন কারো বুকের পাঠা নেই যে আমায় টক্কর দেবে। স্যার করেছি। রাজের কথা শুনে সবাই পিছনে তাকায়, স্যার এবং মিথিলাও। তখন স্যার রাজের পাশে গিয়ে রাজের করা ম্যাথটা ভালো করে দেখলেন এবং রাজের কাঁধে হাত চাপড়ে বললেন, গুড হয়েছে পুরোটা। তো মিথিলা কি বলবে এখন? মিথিলা রাজের দিকে কিছু সময় তাকিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করলো আর নিজের হাতের আঙুল ঢলতে লাগলো। তখন স্যার মিথিলার সামনে এসে বলেন, তো মিথিলা, বলেছিলাম না বেশি অহংকার কিন্তু ভালো না। সো স্টুডেন্ট, তোমরা যারা ম্যাথটা করেছো তাদের বলছি উত্তরটা হলো টোটাল ভ্যাট 122,355 টাকা, মানে 1,22,355 টাকা। তাদের উত্তর মেলেনি, তারা রাজের থেকে ম্যাথটা নিয়ে নেবে। এখন আমরা পরের ম্যাথটা করব। স্যার ক্লাস শেষ করে চলে যান। স্যার যাওয়ার পর ক্লাসের সবাই রাজের থেকে ম্যাথটা নিয়ে নিল আর মিথিলা ও তার বন্ধু বান্ধবীরা ক্লাসরুম ত্যাগ করলো। রাজ যখন ক্লাসের বন্ধুদের সাথে কথা বলে আসছিল তখনই মিথিলা রাজকে ডাক দিল। রাজ মিথিলার কাছে আসতে গেলে রাজের বন্ধুরা মানা করে। রাজ তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মিথিলার সামনে আসে। তখন মিথিলা বলে, এই ভার্সিটিতে নতুন তুই? হ্যাঁ। তুই এসেই আমার সাথে টক্কর নিয়ে নিলি? জানিস আমি এখন কি করতে পারি তোর সাথে? আমি আপনার সাথে টক্কর নিলাম কোথায়? নিজেকে খুব চালাক মনে করিস। তুই দেখিসনি ক্লাসে কেউ ম্যাথটা করেনি, তাহলে তুই করতে গেলি কেন? স্যার বলল করার জন্য, তাই করলাম আমি। শোন, তুই যেহেতু নতুন তাই তো কেউ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম। সামনে থেকে আমার আগে কোনো ম্যাথ স্যারকে দেখাবি না। যদি আমার কথা না শুনিস তাহলে। না না আপু, আমি শুনবো আপনার কথা। যা এখন আমার সামনে থেকে। রাজ যখন মিথিলাদের সামনে থেকে চলে আসে এবং ভার্সিটির গেটের দিকে যাচ্ছিল তখন একটা মেয়ে এসে তার সামনে দাঁড়ায়। রাজ সামনের দিকে তাকিয়ে দেখতে পায় সকালে সেই মেয়ে দিয়া। তখন দিয়া রাজকে বলে, উনি কি বললো আপনাকে? কার কথা বলছেন? মিথিলা আপুর কথা বলছি।
আপনাকে ঝাড়ি দিল কেন শুনি? তেমন কিছু বলেনি আমায়। আমি তো স্পষ্ট শুনলাম আপনাকে কি কাজ করতে নিষেধ করলেন উনি? না, তেমন কিছু নয়। ক্লাসের কোনো ম্যাথ যেন তার আগে আমি না করি, সেটাই বলল। মানে আপনি আর উনি একই সাথে পড়েন? হ্যাঁ, আমরা একই সাথে পড়ি। ও আচ্ছা, তাহলে আপনি আমার সিনিয়র ভাইয়া। সকালে তোমার আর মিথিলার সব কিছু শুনছিলাম। আপনি তখন প্রতিবাদ করেননি কেন? ক্লাসের ম্যাথ তো যে কেউ সমাধান করে স্যারকে দেখাতে পারে, এতে ওনার সমস্যা কি? আপনি প্রতিবাদ করেননি কেন ভাইয়া? প্রতিবাদ করলে ঝামেলা হতো, শুধু শুধু ঝামেলা করে কী লাভ? আসলে তো পরীক্ষার সময় দেখা যাবে কে পারে আর কে না পারে। উনি যেহেতু একজন এমপির মেয়ে, তার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না, কারণ আমি তো একটা সাধারণ ছেলে। এমপির মেয়ে হয়েছে তো কি হয়েছে? উনি যেমন মানুষ তেমনি আমরাও মানুষ। আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করব না কেন? আপনারা ছেলে মানুষ হয়ে যদি মেয়েদের মতো কথা বলেন তাহলে কি হবে ভাইয়া? নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। একটা কথা তো তুমি নিশ্চয়ই জানো, সবসময় তর্ক করে জয়লাভ করা যায় না। কিছু সময় নীরব থেকেও জয়ী হওয়া যায়, আর আমিও না হয় নীরব থেকে গেলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কোথায় যে দেখেছি? তখনই রাজ দেখতে পায় দিয়া প্রচুর ঘামছে আর মাথায় হাত দিয়ে চেপে ধরে আছে। দিয়া, ঠিক আছো তুমি? দিয়া, দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তোমায় কেমন অসুস্থ মনে হচ্ছে? না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা, একটু আগে না বললে তুমি কি বুঝতে পেরেছো? আপনার সাথে কথা বলে লাভ নেই, তাই নীরব থাকতে হবে। দিয়া কথাগুলো বলে হাসতে হাসতে তার বান্ধবীদের সাথে ভার্সিটি থেকে বের হয়ে যায়। রাজ দিয়ার দিকে তাকিয়ে কিছু সময় পর সেও বাসায় চলে যায়। দিয়া তার বাসায় গিয়ে দেখতে পায় তার মা রান্নাঘরে রান্না করছেন আর কাশি দিচ্ছেন। তখন দিয়া তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি না অসুস্থ, তাহলে এই শরীর নিয়ে রান্না করে কি করছো? তোমায় না সকালে মানা করে গেলাম আমি রান্নাঘরে না যাওয়ার জন্য? তাহলে বাইরে যা গরম পড়েছে, আর তুই সেই সকালে রান্না করে গেছিস। খাবারগুলো তো গরম করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমি এসে গরম করে নিতাম, তুমি এই শরীর নিয়ে আসতে গেলে কেন? তোর জন্য তো কোনো কাজই করতে পারি না, সারা দিন রাত বলিস বসে থাকার জন্য। আরে আমি তো মানুষ, সারাদিন বসে থাকলে কি করে হবে? তাছাড়া তুই সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করিস, তোর তো বিশ্রামেরও দরকার আছে। তুমি খুশি থাকলে মা, এতে আমার শান্তি। সারাদিনের ক্লান্তি শেষে যখন তোমার হাসি মাখা মুখটা দেখতে পাই, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায় মা। তোর জন্য কিছু করতে পারলাম না রে মা, তোর প্রয়োজনের কোনো জিনিসই আমি তোকে দিতে পারলাম না। আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে তুমি মা। তুমি তুমি থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই। দিয়া তার মাকে জড়িয়ে ধরে কথাগুলো বলে। দিয়ার মায়ের চোখ থেকে দুফোঁটা চোখের জল টপ টপ করে ঝরে গেল। দিয়া বুঝতে পারে তার মা কান্না করছেন। তখন দিয়া তার মায়ের চোখের জল মুছে বলে, মা, আবার কান্না করছো তুমি? কই না তো। দেখো, তুমি এমন করে কান্না করলে আমার অনেক কষ্ট হয়। মনে হয় আমি তোমায় কষ্টে রেখেছি। হয়েছে বড়দের মতো কথা বলা, একটু পরে তোর স্টুডেন্টরা চলে আসবে। যা হাত মুখ ধুয়ে আয়, খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিবি। তার আগে একবার তুমি হাসো, তাহলে যাব। পাগলি মেয়ে আমার। মা, পাশের বাসার কাকি বলো আজকে নাকি জকি বাসায় এসেছিল। হ্যাঁ এসেছিল। কি বলেছে? আর তো একই কথা, তোকে বিয়ে করবে। আমি যেন তোকে বুঝিয়ে বলি। আমার যদি একটা ভাই থাকতো তাহলে জকিকে উচিত শিক্ষা দিয়ে দিতাম, কিন্তু আফসোস। দিয়া চলে যায় হাত পা ধুতে। আপনাদের বলে রাখা ভালো, দিয়া তার বাসায় টিউশন পড়ায় আর সেই টিউশনের টাকা দিয়ে তাদের সংসার চলে। দিয়া কাছে সকাল বিকেলে সন্ধেবেলা স্টুডেন্টরা এসে পড়ে যায়। পরের দিন সকালে দিয়া ভার্সিটিতে আসছিল, তখনই একটা গাড়ি এসে দিয়ার সামনে থামে।
দিয়া হঠাৎ এমন হওয়াতে কয়েক পা পিছিয়ে যায়। দিয়া সামনে তাকিয়ে বলে, তুই? হ্যাঁ আমি। তুই কি চিন্তা করলি বল আমায়। কি চিন্তা করব? আমার পথ ছাড়। যদি না ছাড়ি তাহলে? জকি দিয়ার হাত টেনে ধরে গাড়ির সাথে চেপে ধরে। দিয়া নিজের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখনই, ভাই এটা কি ঠিক করছেন আপনি? ভাইয়া আমি বাঁচান। কে রে তুই? তুই জানিস আমি কে? আপনার পরিচয় তো জানি না, তবে আপনার কাজ দেখে মনে হচ্ছে আপনি একজন ধর্ষক। তুই কি বললি আমায়? তুই আমায় থাপ্পড় মারলি? রাজ দিয়াকে তার পেছনে নিয়ে এসে জকির দিকে তাকায়। তখন জকি বলে, তুই কে রে? এই মেয়েটার জন্য তুই আমার গায়ে হাত তুলিস? জানিস আমি চাইলে তোকে শুইয়ে দিতে পারি। হ্যাঁ, প্রথমত মেয়েটাকে বাঁচানো আমার দায়িত্ব, দ্বিতীয়ত মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি চিনতাম তাকে, কিন্তু কালকে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকেছে, ভাই বোনের সম্পর্ক সৃষ্টি করেছে। তৃতীয়ত, তোর মতো ধর্ষককে রাস্তায় পুড়িয়ে মারা উচিত। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে তোর খবর আছে। জকি কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে, কারণ সেখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। যার যার কাজে যান, তামাশা দেখার জন্য চলে এসেছেন। দিয়া চলো। ভাইয়া ধন্যবাদ, আপনি না থাকলে আজকে আমায় ওই চকি। ভাইয়া বলে ডেকেছো আমায়, আবার ধন্যবাদ দিচ্ছ? আমার সামনে আমার বোনকে কেউ কিছু বলবে, আমি চুপ করে থাকবো? চলো ভার্সিটির দিকে। ভার্সিটির সকল ক্লাস শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা তার ফোন বেজে ওঠে। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যালো। ওই শালা কই তুই? বিছানায় আছি। আজকে এবং গতকালকে ভার্সিটিতে আসিসনি কেন? বাবার সাথে বিজনেসের কাজে গিয়েছিলাম, ওইখানে সমস্যা হচ্ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা। শোন আলী, মামার চায়ের দোকানে। আচ্ছা আসছি। রাজ ফ্রেশ হয়ে চলে যায় আলী মামার চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখতে পায় নিহাল বসে চা খাচ্ছে। রাজকে দেখে নিহাল বলে, আলী মামা আরেক কাপ চা দিও। কি খবর বল। এই তো, এই দুদিন ভার্সিটিতে কেমন কাটলো তোর? ভালোই। কালকে ভার্সিটিতে গিয়ে একটা ঘটনা দেখতে পেলাম। কি ঘটনা দেখলি? শোন, কালকে ভার্সিটিতে গিয়ে। নিহাল সব কথা শুনে হাসতে হাসতে রাজের কাঁধে হাত রেখে বলে ওঠে, কি বলছিস কি তুই? একটা জুনিয়র মেয়ে মিথিলাকে শাসিয়ে দিল? বাহ, তাহলে তো অনেক কিছু মিস করলাম রে মামা। তবে যাই বলিস, দিয়া মেয়েটা অনেক ভালো, সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা তাই নাকি? কালকে দেখব নি। শোন, আজকে স্যার কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এর 188 পৃষ্ঠার 12 নম্বর ম্যাথটা করার জন্য বলেছেন। আমি পারবো না, তুই আমায় করে দিস, এসব আমার মাথায় ঢুকবে না কখনো। আচ্ছা দিবনে, চল ক্যাম্পাস থেকে ঘুরে আসি। চল। রাজ চায়ের বিল মিটিয়ে নিহালের পিছনে গিয়ে বাইকে বসে, আর নিহাল বাইক চালানো শুরু করলো। কিছু সময় পর রাজ আর নিহাল ক্যাম্পাসে এসে যায়। বাইক পার্কিং করে রাজ আর নিহাল ভার্সিটির মাঠের দিকে যায়। তারা দেখতে পায় ভার্সিটির মাঠে অনেকেই ক্রিকেট খেলছে আর অনেকে ফুটবল খেলছে। দুজনই একটা গাছের নিচে বসে খেলা দেখছে আর কথা বলছে। হঠাৎ করে দুজনের শুনতে পায় একজন মহিলা চিৎকার দিয়ে কান্না করছে। দুজনই পেছনে তাকিয়ে দেখতে পায় রাস্তার অপর পাশে কিছু লোক দৌড়ে যাচ্ছে আর কিছু লোক দাঁড়িয়ে আছে, আর কান্নার শব্দ সেখান থেকে আসছে। দুইজনই দৌড়ে সেখানে যায় এবং ভিড় ঠেলে সামনে গিয়ে দেখতে পায় একটা 15 থেকে 17 বছরের ছেলে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং মহিলা ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করছেন। হয়তো ছেলেটার মা হবেন। রাজ আর নিহাল দুইজন একজন আরেকজনের দিকে তাকিয়ে রাজ ছেলেটাকে তার কোলে তুলে নিল আর
নিহাল একটা গাড়ি দাঁড় করিয়ে রাজ ছেলেটাকে ধরে গাড়িতে বসে নিহাল আর ওই মহিলাও বসেন। কিছু সময়ের পর তারা হাসপাতালে পৌঁছে যায়। তাড়াতাড়ি করে ছেলেটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। মহিলা তার ফোন বের করে কাউকে কল দিয়ে সব কিছু বললেন ও কান্না করতে লাগলেন। রাজ আর নিহাল দুজনই মহিলাকে শান্ত হওয়ার জন্য বলছেন। কিছু সময় পর একটা মেয়ের কণ্ঠ শুনে রাজ আর নিহাল পেছনে তাকায়। খালাম্মা কি হয়েছে? জয় এখন কেমন আছে? দিয়ার কণ্ঠ শুনে মহিলা দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলেন। রাজ তাকিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে ও মেয়ে দিয়ার সাথে এসেছে, যাদের বয়স জয়ের মতোই। তখন মহিলা কান্না করতে করতে বলেন, আমি তোমার কাছে আমার ছেলেকে লেখাপড়া করার জন্য দিয়েছিলাম, কিন্তু আমার ছেলের কী হলো? আমার ছেলেটাকে ওরা আমার চোখের সামনে চাকু, পাইপ, কুড়াল দিয়ে আঘাত করেছে। ওরা আমার কথা শোনেনি। আমার ছেলেটা এত করে বলল, কিন্তু ওরা একটি বারের জন্য শোনেনি আমার ছেলের কথা। দিয়া নীরবে মহিলার এই সব কথাগুলো শুনছিল। তখনই দিয়া রাজকে দেখতে পেল আর বলল, ভাইয়া আপনি এখানে? আপনার জামাই রক্ত। হ্যাঁ, আসলে ওনার ছেলেকে আমরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাই, তারপর নিয়ে আসি এখানে। আমি জয়কে মানা করেছিলাম যাতে ওদের সাথে ঝামেলায় না জড়ায়, কিন্তু শোনেনি। কিন্তু হাজার হোক নিজের বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু জয়কেই ওরা। কথাগুলো বলেই দিয়াও চোখের পানি ছেড়ে দিল। তখন রাজ ও নিহাল একজন আরেকজনের দিকে তাকিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বলে, ঝামেলা মানে? কিসের ঝামেলা? দিয়া, ও আমার বন্ধু নিহাল। কিসের ঝামেলার কথা বললে তুমি? না ভাইয়া, কিছু না। তুমি বলতে পারো আমাদের? বলে তো লাভ নেই, ওদের কেউ মারতে পারবে না। এমনি একজনের জীবন নিয়ে টান পড়েছে। আমি চাই না আর কারোর ওপরে এমন আক্রমণ হোক। ভাই বলে যখন ডেকেছো তাহলে বলতে পারো। আমি বিজনেসম্যান আরমান খানের ছেলে। আমি তো জানতে চাইনি আপনার পরিচয়। আমি ওই রকমভাবে বলতে চাইনি। আমি আমার বাবার নামটা এজন্যই বললাম যাতে তুমি আমাদের বিশ্বাস করতে পারো আর আমাদেরকে অন্য সবার মতো খারাপ না ভাবো। তুমি নিশ্চয়ই জানো আমার বাবা কেমন। তুমি আমাদের বিশ্বাস করে সব কিছু বলতে পারো। দেখুন ভাইয়া, আপনার এখানে না জড়ানোই ভালো হবে। আমাদের জন্য আপনাদের ক্ষতি হতে পারে। দেখছেন না জয়ের কি অবস্থা হয়েছে? ভাই বলে যখন ডেকেছো তাহলে ভাইয়ার দিকে তাকিয়ে বলো কি হয়েছে। জানি না তোমাদের জন্য কিছু করতে পারবো কি না, তবে চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার। প্লিজ বোন, প্লিজ বলো আমাদের। 4 মাস আগের কথা ভাইয়া। তখন জয় ওর বোন সাইমা ও তাদের বন্ধুদের আমি টিউশনি পড়াতাম। ধীরে ধীরে আমার টিউশনির পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো। একদিন টিউশনি করিয়ে আমার কিছু কাজে আমি সাইমাকে নিয়ে বড় বাজারে যাই, আর সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যার পর হয়ে যায়। আমরা দুজন যখন কথা বলতে বলতে আসছিলাম, তখনই কয়েকটা ছেলে আমাদের পথ রোধ করে। কিছু বলার আগে একটা ছেলে সাইমাকে এসে বলে সে সাইমাকে পছন্দ করে এবং সাইমাকে ছেলেটার সাথে যাওয়ার জন্য বলে। সাইমা এটা শুনে ছেলেটার গালে কষে দুটো থাপ্পড় মারে। ছেলেটা কিছু বলতে যাবে, তখনই আমাদের গ্রামের চেয়ারম্যান সেখানে এসে পড়েন এবং ওরা চলে যায়। তারপর আমি ও সাইমা ছেলেগুলোর বলা কথাগুলো চেয়ারম্যান চাচাকে বলি। তিনি দেখবেন বলে আমাদের বাসায় চলে যাওয়ার জন্য বলেন। আমরাও বাড়ি চলে আসি। এর কিছুদিন পর রাতের অন্ধকারে কারা যেন চেয়ারম্যান চাচাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। ওই ছেলেগুলো আমার বাসায় আসার মাঝপথে বসে থাকতো আর মেয়েদেরকে বাজে ইঙ্গিত করতো, বাজে কথা বলতো। সাইমা, জয় ও তার বন্ধুরা যখন আসছিল, তখন ওই ছেলেগুলো তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ছেলেটা সাইমাকে উদ্দেশ্য করে বলে, কিরে দেখলি তো তোর চেয়ারম্যানকে কেমন করে উপরে পাঠিয়ে দিলাম। এখনও সময় আছে, আমার কথা মেনে নে এবং আমার সাথে চল। তোকে এমন আনন্দ দিব তুই সারা দিন আমায় মনে করবি। তোর তো পুরো বডিতে। আর কিছু বলার আগে জয় ছেলেটাকে মারতে শুরু করে। জয়ের বন্ধুরা সেদিন ওদের মেরেছিল। দুই পক্ষের মধ্যে অনেক সময় মারামারি হয়। তখন পাশের বাড়ির মানুষরা চলে আসে এবং এলাকার মানুষরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সব শুনে ছেলেগুলোকে নিয়ে যায়। আর যাওয়ার আগে জকি হুমকি বলে যায়, তোকে আমি তো ভোগ করেই ছাড়বো। তুই জানিস না তো আমি কে।
তোর এমন অবস্থা করব যাতে তুই সমাজের সামনে মুখ দেখাতে না পারিস। 2 মাস আগে এক সকালে জানতে পারি সাইমাকে গভীর রাতে কিছু ছেলেরা এসে তুলে নিয়ে যায় এবং জয় ও তার মাকে বেঁধে অনেক মারধর করে। পরের দিন দুপুরে সাইমার ধর্ষিত শরীর পাওয়া যায় গ্রাম থেকে 2 কিলোমিটার দূরের এক বিলে। সেদিনে সাইমার শরীর দেখে অনেকেই কান্না করে দিয়েছিল। সাইমাকে ধর্ষণ করা হয়েছে সংবদ্ধভাবে এবং সেই সময় সবাই ড্রাগসে আসক্ত ছিল। সাইমার শরীরেও ড্রাগসের চিহ্ন পাওয়া গেছে, এতে ওরা ক্ষান্ত হয়নি। ওরা সাইমার মানব শীর্ণে একটা কেমিক্যাল ঢেলে দেয় যাতে কোনো নমুনা না পাওয়া যায়। সাইমাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডাক্তার বের হয়ে বলেন সাইমার শরীরে অনেক জায়গায় টিস্যু ড্যামেজ হয়ে গেছে, বিশেষ করে ওর মানব শিশ্নের সকল টিস্যু, এবং সাইমা তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সেদিন আমরা থানায় গিয়ে জানতে পারি জকি জেল থেকে বের হয়ে গেছে অনেক আগে। কারণ জানতে চাইলে পুলিশ অফিসার বলেন জকিকে একজন এমপির রেকমেন্ডেশনে ছেড়ে দেওয়া হয়েছে ওই দিন রাতে। তাকে গ্রেপ্তার করা যাবে না, তার পেছনে আছেন এমপি শফিকুল ইসলাম। দিয়া কথাগুলো বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। রাজ ও নিহালের চোখেও পানি। তখন নিহাল বলল, ওই এমপি শরীফুল ইসলাম মানে মিথিলার বাবা? হ্যাঁ, ওই এমপি হলেন মিথিলা আপুর বাবা। আচ্ছা, জকি কি করে? আর জয়কে কি জকি মেরেছে? জকি এখন এই শহরের ক্ষমতাশীল দল ডিএসপির সভাপতি এবং আজকে জকির তৈরিকৃত কিশোর গ্যাংই জয়কে মেরেছে। কারণ জকি এখন তার তৈরিকৃত দলের লোক দিয়ে কাজ করায়। আমাদের এলাকায় সবাই জকি এবং তার গ্যাংকে অনেক ভয় পায়। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। যদি তাদের গ্রেপ্তার করা হয় কয়েক ঘন্টা পর ওরা বের হয়ে আসে। মন চাচ্ছে ওই জকিকে এখনই শেষ করে দিই। এত সহজ না রে নিহাল। জকির মাথার ওপর কিন্তু অদৃশ্য একটা হাত আছে। সেটা জকিকে বিপদ দেখলেই অদৃশ্য করে দিবে। তাই বলে এমন করবে সবার সাথে? যে ছেলেদের এখন পড়াশোনা করার কথা তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছোট থেকে সন্ত্রাসী করে তুলছে। এগুলো দেখে আপনাদের রাগ হচ্ছে, বাকি ঘটনা শুনলে আপনারা কি করবেন? বাকিটা মানে? আমি সেদিন সাইমা ও চেয়ারম্যান চাচার হয়ে থানায় জকের নামে মামলা করতে চাই, কিন্তু পুলিশ অফিসার মামলা নিতে চাইছিল না। কারণ জকের নামে মামলা লেখা মানে নিজের মৃত্যু ডেকে আনা। এটা সবাই জেনে গিয়েছিল এই কয়েকদিনে। আমি তখন পুলিশ অফিসারকে বলি যে আমি এখনই সাংবাদিককে ডেকে সংবাদ সম্মেলন করব এবং বলবো আপনি জকির ভয়ে মামলা নিতে চাচ্ছে না। তখন পুলিশ অফিসার বাধ্য হয়ে মামলা নিয়ে নেন। ওই দিন রাতেই পুলিশ অফিসারের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। জকি এখন আমার পেছনে পড়েছে। মাসে 2 বার করে এসে আমায় বিয়ে করার জন্য বলে, তার সাথে তার বাড়িতে যেতে বলে। তার কথায় রাজি না হলে সাইমের মতো আমার অবস্থা করবে এবং আমাদের বাড়ি থেকে আমাদের বের করে দেবে বলে। আমার অসুস্থ মাকে নিয়ে ও জকি অনেক বাজে কথা বলে। জানি না কতদিন আর এমনটা সহ্য করতে হবে। সবাই যখন কথা বলছিল তখন ডাক্তার বের হয়ে আসে এবং বলে জয়ের মাথায় এবং হাতে অনেক গভীর আঘাত রয়েছে, যা ঠিক হতে পুরোপুরি কয়েক মাস লেগে যাবে। আর কিছুক্ষণ পর জয়ের জ্ঞান ফিরবে। 2 ঘন্টা পর জয়ের জ্ঞান ফিরে। তারপর সবাই জয়ের সাথে কথা বলে আসে। পরের দিন সকালে রাজ আর নিহাল সকালে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছু সময় পর ভার্সিটিতে এসে পৌঁছেও যায় 2 জন। তখনই 2 জন শুনতে পায়, ওই নিহাল, এদিকে আয় তো তোরা। দূর আসতে না আসতেই ঝামেলার সম্মুখীন হওয়া লাগলো। চলো রাজ। হ্যাঁ বল। তুই এই ভার্সিটিতে তুই কি অ্যাডমিশন নিয়েছিস এখানে? হ্যাঁ, আমি এবং আমার বন্ধু রাজ এখানে অ্যাডমিশন নিয়েছি। তোর বন্ধু মানে? একে তো আগে দেখিনি। হ্যাঁ, রাজ আমার ছোটবেলার বন্ধু। আর তুই দেখবি কি করে আমায়? তুই তো আসিস তোর বাবার ক্ষমতা দেখানোর জন্য। আচ্ছা, বস আমাদের সাথে। ক্লাসের সময় হয়ে গেছে, রাজ চল। মিথিলা, তুই নিহালকে চিনিস? হ্যাঁ চিনি। নিহাল হলো এই শহরের টপ বিজনেসম্যান আরমান খানের একমাত্র ছেলে। নিহাল আর আমি একসাথে ছোট থেকে বড় হয়েছি। আর ওই ছেলেকে চিনিস না? না তো। তাহলে নিহাল যে বলল ওই ছেলে তার ছোটবেলার বন্ধু, সেটা তো বুঝতে পারছি না। রাজ আর নিহাল ক্লাসে এসে বসে পড়ে। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন।
যথারীতি মিথিলা ও তার বন্ধুরা স্যারের অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করে। স্যার তখন বলেন, কালকের ম্যাথটা কে কে করেছো? স্যারের সাথে কথা শুনে সবাই মিথিলার দিকে তাকায়, আর মিথিলা তার শার্টের কলার উঁচিয়ে একটু ভাব নিয়ে কিছু বলতে যাবে, তখনই নিহাল বলে, স্যার আমি আর রাজ করেছি। দাঁড়াও, আমি আসছি। গুড, তোমাদের দুইজনের ম্যাথটাই হয়েছে, আর বাকিদের? মিথিলা, তোমারটা হয়নি। মিথিলা রাজের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। তখন নিহাল এটা দেখে বলে, মিথিলা, স্যার তোকে কিছু জিজ্ঞেস করছেন, সামনে তাকা। আমি জানি রাজ আর আমি তোর থেকে অনেক সুন্দর। হিংসে হচ্ছে তাই না? কি হলো মিথিলা, কিছু বলছো না যে? হ্যাঁ স্যার, করেছি। কোথায় সেটা দেখি, হয়েছে নাকি? মিথিলা তখন ম্যাথটা তার স্যারকে দেখায়। তখন স্যার ম্যাথটা দেখে বলেন, এর উত্তর তো হয়নি। উত্তর হলো 2,45,890 টাকা। ওই যে রাজ আর নিহালের বের করেছে। তুমি বরং ক্লাস শেষে রাজ এবং নিহালের থেকে ম্যাথটা দেখে নেবে। এখন এটা বোঝাতে গেলে আমার ক্লাসের সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার, রাজ মিথিলাকে বুঝিয়ে দেবে ভালো করে। ক্লাস শেষে মিথিলা আমাদের সাথে দেখা করিস। নিহালের কথাগুলো শুনে মিথিলার রাগ যেন সপ্তম আকাশে। স্যার ও নিহালের কথা শুনে হালকা হেসে ক্লাস নেওয়া শুরু করেন। স্যার ক্লাস নিয়ে চলে যান। মিথিলা যখন ক্লাস থেকে বের হতে যাবে, তখন নিহাল বলে, মিথিলা, ম্যাথটা বুঝবি না? আমি তো রাজকে বসিয়ে রেখেছিলাম। আয় আয়, বস। চল তোরা। মিথিলা রেগে কটকট করতে করতে ক্লাস থেকে বের হয়ে যায়। নিহাল ও ক্লাসের সবাই হাসতে থাকে। তখন রাজ বলে, এই তুই কি শুরু করেছিস বলতো আমায়? মেয়েটা কত অপমানিত হলো। এসব এমপির মেয়েদের গায়ে লাগবে না, ওদের গায়ের চামড়া অনেক শক্ত। ক্লাস থেকে বের হ, তখন দেখবি কি করে। তুই তো আছিস মামা আমার সাথে। সাল্লা, তুমি আমায় মুরগি বানাতে চাইছো? না মামা, গ্রিল বানাতে চাইছি। বাকি ক্লাসগুলো শেষ করে দুজন বের হয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখনই দুইজনে দেখতে পায় মিথিলা তার দলবল নিয়ে তাদের দিকে আসছে। তখন নিহাল বলে, রাজ, বাঁচতে চাইলে পালা। পালা ভাই। ওই পালাচ্ছিস কেন? আয়, আমায় ম্যাথটা বুঝিয়ে দিবি না? আয় এদিকে আয়। ওই দাঁড়া, বলছি দাঁড়া। পাগলের সামনে পড়ার কোনো শখ নেই আমার। চাচা আপন প্রাণ বাঁচা। এই শালা দাঁড়া, আমার প্রাণ বাঁচাতে হবে তো। কে শোনে কার কথা? রাজ আর নিহাল দুজনেই ভার্সিটির পেছনের রাস্তা দিয়ে বের হয়ে আসে এবং একটা গাড়ি করে চলে আসে। তখন রিদি বলে, ওরা তো পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? আজ হোক কাল ওদের তো শিক্ষা দিয়ে ছাড়বো। যে যার বাসায় চলে যায়। এভাবে চলে যায় কিছুদিন। মিথিলা বিকেলে বাসায় এসে দেখতে পায় তার বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। তখন মিথিলা তার বাবার কাছে গিয়ে বলে, বাবা কি হয়েছে? তোমায় এমন চিন্তিত লাগছে? না রে মা, তেমন কিছু না। কিছু তো হয়েছে, তা না হলে তুমি এমন করে বসে থাকতে না। বলো কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে তোমার। পরিবর্তন মানে? এই যে আগের মতো কথা বলো না, আমাকে সময় দাও না, সারাদিন ফোনে কি কথা বলো। কি হয়েছে বলো আমায়। আজকে মন্ত্রিসভা থেকে আমায় নোটিশ দিয়েছেন। কিসের নোটিশ? আমি নাকি মাদকের সাথে জড়িত এবং মাদকদ্রব্য বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছি। আমি নাকি শহরে কিশোর গ্যাং সৃষ্টি করেছি। আরও অনেক প্রমাণও নাকি পাওয়া গেছে। কালকে দুর্নীতি দমন কমিশনের অফিসে আমায় তলব করা হয়েছে। কে করলো এমন অভিযোগ বাবা? জানি না রে মা, আমি তো মানুষের ভালোর জন্যই কাজ করি। আমি তো চেষ্টা করি মাদককে যেন সমাজ থেকে নির্মূল করতে পারি। আচ্ছা বাবা, চিন্তা করো না, এটার বিপরীত দলের কোনো চাল হতে পারে। রাতের বেলা মিথিলা ও তার বাবা খাবার খাচ্ছিলেন। তখন মিথিলার বাবা বলেন, শুনলাম তোমাদের ভার্সিটিতে নির্বাচনে একটা মেয়ে তোমার বিপক্ষে দাঁড়িয়েছে। হ্যাঁ বাবা, গরিবের বাচ্চা একটা। ওর সাথে কথা বলে সব কিছু মীমাংসা করে নাও, সব দিক দিয়ে যেন হাতছাড়া না হয়। ওই মেয়েটাকে দাঁড়াতে দাও,
বাবা, নির্বাচনের আগে ওর এমন অবস্থা করব কেউ জানতে পারবে না। তারপর নির্বাচনে গোহারা হারিয়ে ভার্সিটি থেকে বের করে দিব। বললাম না ঝামেলায় না জড়াতে, তাহলে কেন ঝামেলা করতে চাইছো তুমি? আমি ওর সাথে কি কেন কথা বলতে যাবো বাবা? ওই সামান্য একটা গরিবের মেয়েকে কেন তুমি ভয় পাচ্ছ বলো আমায়? ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই কথাটির অর্থ নিশ্চয়ই তুমি জানো মিথিলা। আমি পারবো না বাবা ওই মেয়েটার সাথে কথা বলতে। তুমি পারলে গিয়ে কথা বলো। তুমি গিয়ে যখন কথা বলবে না, তাহলে আমিই বলবো। পরের দিন ভার্সিটিতে সবাই ক্লাস করছিল। তখনই সবাই খেয়াল করে ভার্সিটিতে কিছু গাড়ি ঢুকছে। রাজরা তাদের ক্লাস শেষ করে মাঠে এসে দেখতে পায় দিয়া দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে মিথিলা ও একটা লোক। তখন নিহাল বলে, এমপি শফিকুল ইসলাম ও জকি এই ভার্সিটিতে। রাজ নিহালের কথা শুনে সামনের দিকে দৃষ্টিপাত করে। তখন শফিকুল ইসলাম বলেন, শুনলাম তুমি নাকি আমার মেয়ের বিরুদ্ধে নির্বাচন করবে। জি স্যার। তুমি নির্বাচনে দাঁড়াবে না। আমার মেয়ে যেহেতু দাঁড়িয়েছে, তাই আর কেউ দাঁড়াবে না। তোমায় অবশ্য এর জন্য তুমি যা চাইবে তাই দিব। সরি স্যার, আমি ঠিক আপনার কথার মানে বুঝতে পারিনি। তুমি আজকেই তোমার নাম প্রত্যাহার করে নেবে। আমি চাই না আমার মেয়ের কোনো প্রতিপক্ষ হোক। স্যার, আপনি কি ভয় পাচ্ছেন আপনার মেয়ে আমার সাথে নির্বাচনে হেরে যাবে, তাই আপনি আমায় এখানে নির্বাচনে না দাঁড়ানোর জন্য বলতে এসেছেন? এই মুখ সামলে কথা বলবি, তা না হলে থাপড়িয়ে তোর অবস্থা শেষ করে দেব। আপনার যেমন হাত আছে তেমনি আমারও হাত আছে। আমি কিন্তু গরিব ঘরের মেয়ে, জানেন তো। গরিবের হাত অনেক শক্ত হয়। ওজন সহ্য করতে পারবেন তো? আমি যতটুকু জানি তোমার বাবা নাই। 10 বছর আগে মার সাথে এই শহরে এসেছো এবং টিউশন করে নিজের খরচও পরিবার চালাচ্ছ তুমি। বাহ, আপনি দেখছি সব খোঁজ নিয়েছেন। অবশ্য এমপি তো কাজই এটা। ভোট দিয়ে আমরা তো নির্বাচিত করেছি আমাদের খোঁজ নেওয়ার জন্যই। বলো এবার তোমার দাম কত? সব কিছুরই একটা নির্দিষ্ট দাম আছে। তুমিও তোমারটা বলো। চিন্তা নেই, আমি তোমার দাম বলা থেকে 3 গুণ দিব। স্যার, আপনার মনে হয় টাকা বেশি হয়ে গেছে, তাই টাকা কোথায় রাখবেন বুঝতে পারছেন না। অবশ্য টাকাগুলো হয়তো কালো টাকা। এই ফকিরের বাচ্চা, মুখ সামলে কথা বলবি, না হলে এখানেই তোর খেল খতম করে দিব। একটা মেয়ের সাথে কীরকম কথা বলছে দেখেছিস? দেখছি। চল দিয়ার পাশে গিয়ে দাঁড়াই, মেয়েটাকে একা পেয়ে কি কি বলছে। না, এখন না, দিয়াকে কথা বলতে দে। দিয়া ওদের জন্য একাই 100। খুনির কাজ তো এটাই। অবশ্য আশিস তো একজন মাদক পাচারকারীর সাথে। শুধু শুধু নিজের ক্ষতি কেন করতে চাইছিস বল আমায়? নিজের দামটা বলে বিদায় হও এখান থেকে। যা করার করতে পারিস তুই, দেখে নেব আমি। দিয়া যখন কথাগুলো বলে চলে আসছিল, তখনই জকি তার পেছন থেকে পিস্তল বের করে দিয়ার হাত ধরে দিয়াকে ঘুরিয়ে দিয়ার মাথায় পিস্তল তাক করে বলে, স্যার যা বলছে সেটা মেনে নে, না হলে তোর কপাল ফুটো করে দিব। দিয়া পিস্তল দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এটা দেখে শফিকুল ইসলাম আর মিথিলা যখন হাসছিল, তখনই রাজ আর নিহাল সামনে গিয়ে বলে, ভাইয়া পিস্তলটা নামিয়ে নিন, এটা ভার্সিটি এরিয়া, এখানে কিন্তু পিস্তল, দা, পাইপ সব কিছুই আছে। না মানলে কি করবি? কি করবো দেখবি? তোদের কি মার খাওয়ার সব জেগেছে? মরবি তো তোরা এখন। মানে? রাজ, রেডি তো তুই? রাজ আর নিহাল সবাইকে অবাক করে দিয়ে তাদের ফোন বের করে ফেসবুকে ও ইনস্টাগ্রামে লাইভে চলে যায় এবং সব কিছু লাইভ করতে থাকে। তখনই জকি বলে, ভিডিও করছিস? কর, ভিডিওতে দেখ এই মেয়েকে কেন মারছি আমরা। বোকা কেষ্ট, ফোন বের করে দেখ একবার। রাজের কথা শুনে মিথিলা তার ফোন বের করে এবং বাবা আর মেয়ে দেখতে পায় নিহালের ফেসবুক আইডিতে লাইভ হচ্ছে আর ক্যাপশনে লেখা, এমপি শফিকুল ইসলাম তার মেয়েকে ভার্সিটির নির্বাচনে জয়ী করতে প্রতিপক্ষ দিয়াকে খুন করার জন্য ভার্সিটিতে গুন্ডা নিয়ে এসে সবার সামনে বন্দুক তাক করে আছেন। জকি, পিস্তল নামা তাড়াতাড়ি, পিস্তল নামা। এই মেয়েকে এখানে শেষ করে দিই, তাহলে সব শান্তি। শেষ তো আমি হয়ে যাব এবার। এই চল সবাই। তাড়াতাড়ি করে শফিকুল ইসলাম, মিথিলা ও জকি সহ বাকি সবাই ভার্সিটি ত্যাগ করে। নিহাল আর রাজ ফোন রেখে হাসতে থাকে। তখন দিয়া তাদের সামনে গিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া আপনাদের।
আপনাদের জন্য হয়তো বেঁচে গেলাম আমি। আমাদের ভার্সিটির ভিসিকে রক্ষা করা আমাদের কর্তব্য। ডিসির শুভাকাঙ্ক্ষীরা থাকতে ডিসির কেউ কিছু করতে পারবে না। যাও, নিজের প্রচার প্রচারণা করো, তোমার ভাই আছে তোমার সাথে। আমি আসি শুভাকাঙ্ক্ষী হিসেবে। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। দিয়া ও তার বন্ধুরা চলে যায়। নিহাল সেদিকে তাকিয়ে রইল। তখন রাজ নিহালের কান ধরে বলে, পিছনে তাকিয়ে কি দেখছিস? সামনের দিকে তাকা। এই শালা ছাড় বলছি, স্যার। ভালোই তো ফ্ল্যাটিং করতে পারিস। শুভাকাঙ্ক্ষী আমি, তাই না? সেটা আর বলতে দিলি কই? এখন এসব বাদ দে, ওরে ওর কাজ করতে দে। চল বাসায় চল। রাজ ও নিহাল বাসায় চলে আসে। রাতের বেলা রাজ আর নিহাল পড়তে বসে। এইদিকে মিথিলা আর রিদি ছাদে বসে আছে। তখন রিদি বলে, এরকম করে ছটপট করছিস কেন তুই? ভুলে যা না যা হয়েছে সব কিছু। ভুলে যাব? আমি ভুলবো না এত সহজে সব কিছু। আজকের অপমানের প্রতিশোধ আমি ভালো করে শোধ তুলব। আগে ওই মেয়েটাকে, তারপর নিহাল আর এই ছেলেটাকে। কি দিয়ে তুলবি তুই? সেটাই চিন্তা করছি। মিথিলা যখন কথাগুলো বলছিল তখনই তার ফোন বেজে ওঠে। মিথিলা ফোনটা হাতে নিয়ে ভয়ে ভয়ে ফোন রিসিভ করে। মিথিলা কিছু কথা শুনে ফোনটা রেখে দিল এবং হৃদিকে বিদায় জানিয়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাতে মিথিলাকে খাওয়ার জন্য তার বাবা ডেকে যান, কিন্তু মিথিলা খাবার খেতে চায়নি। পরের দিন সকালে মিথিলা নাস্তা করার সময় তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমি ভার্সিটি নির্বাচন করব না, আমি আমার নাম প্রত্যাহার করব। কি বলছো কি মিথিলা, তুমি হঠাৎ করে এমন সিদ্ধান্ত? বাবা, আমি বলছি আমি নির্বাচন করব না তো করব না। তুমি চিন্তা করো না, আমি ওই মেয়েকে মেরেই ফেলবো। বাবা, মেয়েটাকে মেরে ফেললে আমি নির্বাচন করব না। আমি আমার সিদ্ধান্ত তোমায় জানিয়ে দিলাম। মিথিলা খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। শফিকুল ইসলাম কাউকে ফোন হাতে নিয়ে সব কিছু খুলে বলেন। তখন ওপাশ থেকে কি বলল শোনা যায়নি। শফিকুল ইসলাম বলেন, ভাই আমি কি করব বুঝতে পারছিস না। এভাবে যদি সমস্যা বাড়তে থাকে তাহলে তো আমাদের এতদিনের সব কিছু হাতছাড়া হয়ে যাবে। ওপাশ থেকে কথাগুলো শুনে শফিকুল ইসলামের মুখের চেহারা পাল্টে যায়। মুখে ঘাম টপ টপ করে ঝরছে। শফিকুল ইসলাম ফোন রেখে কয়েক গ্লাস জল এক নিঃশ্বাসে খেয়ে নিলেন। এদিকে দিয়া তার সকালের টিউশনি শেষ করে মা ও মেয়ে খাবার খেয়ে দিয়া ভার্সিটির দিকে পা বাড়ায়। নিহাল, রাজ ও তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। তখনই দিয়া ভার্সিটিতে এসে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই মিথিলা দিয়াকে ডাক দিল। দিয়া, দিয়া। দিয়া যেতে না চাইলে মিথিলার দিকে তাকিয়ে যেতে বাধ্য হয়। তখন দিয়া মিথিলার সামনে গিয়ে বলে, বলুন কি বলবেন? আমায় ক্ষমা করে দিও বোন। আমি তুমি ও বাকিদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আমার নাম প্রত্যাহার করেছি। আমি নির্বাচন করছি না। নতুন কোনো ফোন দিয়ে আসছেন তাই না? এসব ফোন দিয়ে নাইটে সোজাসুজি নির্বাচনে আসুন। না বোন, আমি সত্যি বলছি তোমায়। বিশ্বাস না হলে তুমি স্যারের সাথে কথা বলে দেখতে পারো। মিথিলা কথাগুলো বলে চলে যায় ক্লাসে। দিয়া, নিহাল আর রাজ মিথিলার কথাগুলো শুনে বেশ অবাক হয়। কিছু সময় পর নিহাল আর রাজও ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখতে পায় মিথিলা ক্লাসের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। স্যারও মিথিলার পাশে দাঁড়িয়ে আছেন। রাজ ও নিহালকে দেখে মিথিলা তাদের কাছে গিয়ে বলে, রাজ, নিহাল, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমায় ক্ষমা করে দাও। এতদিন আমি আমার বাবার ক্ষমতার অপব্যবহার করেছি। আমায় তোমরা ক্ষমা করে দিও। মিথিলা কথাগুলো বলে তার সিটে গিয়ে বসে। স্যারও সেদিনের মতো ক্লাস করিয়ে চলে গেলেন। এভাবে দিন চলে যাচ্ছিল। মিথিলাও দিনে দিনে কেমন জানি পরিবর্তন হতে লাগলো। যেহেতু মিথিলা তার নাম প্রত্যাহার করেনি, তাই দিয়া হয়ে যায় ভার্সিটির নতুন ভিসি। রাজ, নিহাল আর মিথিলার বন্ধুত্ব জমে ওঠে। তারা তাদের ক্লাসের সেমিস্টার পরীক্ষায় টপ করে। ভার্সিটির সকলের কাছে তারা টপার হিসেবে পরিচিত পায়। দিয়াও মাঝে মাঝে তাদের সাথে এসে আড্ডা দিয়ে চলে যায়। দিয়া যাওয়ার পর নিহাল বলে, এবার আমি দিয়াকে আমার মনের কথা বলে দিব। তা বলছিস না কেন? ভয় হয় যদি দিয়া আমাকে রিজেক্ট করে দেয়। কেমন স্ট্রিট ফরওয়ার্ড মেয়ে দিয়া। আরে ভালোবাসার ব্যাপারে অপেক্ষা করতে নেই। আর তোর একজনকে ভালো লাগে সেটা তাকে জানিয়ে দেবে। যদি হুট করে শুনতে পাস তার বিয়ে হয়ে গেছে তাহলে কি করবি তখন? তখন তোর আফসোস হবে। তুই তোর মনের কথা
তোর প্রিয় মানুষটিকে বলতে পারিসনি। এই জন্য এক কাজ কর, আজকে দিয়াকে তোর মনের কথা বলে দে। বাবা, তোর দেখছি ভালো ধারণা আছে। আচ্ছা, তোর কি এমন কেউ আছে? হ্যাঁ আছে, আবার নাও। মানে? সময় এলেই জানতে পারবি, তবে বলবো তোকে সময় করে। রাজের কথা বলছিস? মিথিলার কানে কানে বললাম। না, আছে একজন। নিহাল, কালকে বলিস দিয়াকে। কেন? কারণ কালকে দিয়ার জন্মদিন। তুই জানলি কি করে? দিয়ার রেজিস্ট্রেশন কার্ডে দেখেছিলাম। আগে বলবি না তুই আমায়? আমি আজকে অফিসে দেখেছি মাত্র। আচ্ছা, আজকে রাতে দিয়াকে সারপ্রাইজ দিলে কেমন হয়? ভালোই তো হবে। তাহলে চল রাজ। মিথিলা, তুই তোর বাসার সামনে থাকিস, আমরা সন্ধ্যাবেলা তোকে পিক করে নিব। নিহাল আর রাজ চলে যায় ভার্সিটি থেকে। নিহাল গিয়ে প্রথমে একটা কেক অর্ডার করে, তারপর বেলুন, জরি কাগজ, বার্থডে স্টিকার, জন্মদিনের বিভিন্ন কারুকাজের ছবি নিয়ে নিল। নিহাল আর রাজ বাসায় চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধেবেলা বাসা থেকে বের হয়ে মিথিলাকে পিক করে রাজরা চলে যায়। মিথিলাকে নিয়ে রাজ আর নিহাল একটা রেস্টুরেন্টে চলে যায়। সব কিছু রেডি করে তিনজনই বসে গল্প করছিল। তারপর রাজ তার ফোন বের করে দিয়াকে কল দিল। হ্যালো রাজ ভাইয়া। হ্যাঁ দিয়া, কোথায় তুমি? ভাইয়া আমি তো বাসায় আছি। তুমি কি একটু কষ্ট করে তোমাদের বাড়ির পাশে রেস্টুরেন্টে আসতে পারবে? কেন ভাইয়া? আপনারা আমার বাড়িতে আসুন। তুমি আসতে পারবে কি না? ভাইয়া কেন আসবো, সেই কারণটা বললে ভালো হতো। আজকে নিহালের বার্থডে, তাই আমরা এখানে আয়োজন করেছি, তাই বলছিলাম তোমায় আসার জন্য। আচ্ছা ভাইয়া, আমি আসছি। কি রে, কোথায় যাবি এত রাতে? আমাদের পাশের রেস্টুরেন্টে, আমাদের ভার্সিটির বড় ভাইয়ার বার্থডে। মা, তোমার মনে নেই আমি যে তোমায় দুইজনের কথা বলেছিলাম, তাদের মধ্যে থেকে একজনের জন্মদিন। ও আচ্ছা, সাবধানে যাস মা। দিয়া রেডি হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। দিয়া রেস্টুরেন্টের ভেতরে গেলে রেস্টুরেন্টের ওয়েটার একজন করে একটা ফুল দিয়ার হাতে দিয়ে বলে, শুভ জন্মদিন ম্যাডাম। দিয়া ওয়েটারদের কথাগুলো শুনে বেশ অবাক হয়। দিয়া যতই সামনে যাচ্ছে ততই দেখতে পাচ্ছে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। দিয়া একটা রুমের সামনে যেতেই কেউ এসে তার চোখ দু হাত দিয়ে চেপে ধরে, একটা রুমের ভেতরে নিয়ে যায় এবং একসাথে সবাই বলে ওঠে, হ্যাপি বার্থডে দিয়া, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দিয়া সামনে তাকিয়ে দেখতে পায় তার নামের একটা কেক এবং তার সামনে রাজ, নিহাল, মিথিলা ও দিয়ার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আর রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপর রাজ দিয়াকে বলে কেক কাটার জন্য। দিয়া কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তখন দিয়া রাজের সামনে গিয়ে রাজকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, আমি কখনোই ভাবিনি আমি আপনাদের থেকে এমন কোনো সারপ্রাইজ পাবো। আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন বলো তো? ভাইয়া বলে যখন ডেকেছো, তাহলে ভাইয়ার মনে থাকবে না তার বোনের জন্মদিন কবে? এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল। আমার সারা জীবন মনে থাকবে আমার মতো একটা গরিব মেয়ের প্রতি আপনাদের ভালোবাসা। রাজ দিয়াকে তার থেকে ছাড়িয়ে নিয়ে দিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, আবার যদি নিজেকে কখনো গরিব বলবি তাহলে তোর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আর আমি কিন্তু একা করিনি সব কিছু, মিথিলা আর নিহালও ছিল। ধন্যবাদ মিথিলা আপু, সত্যি আজকে আমাকে অনেক লাকি মনে হচ্ছে। শুনেছিলাম ভার্সিটির সিনিয়র ভাইয়া ও আপুরা অনেক খারাপ হয়, কিন্তু তোমাদের দেখে আমার সেই ধারণা পাল্টে গেছে। তোমাদের থেকে এমন সারপ্রাইজ পাবো কখনোই আশা করিনি। এই সব কিছু আমরা করিনি, নিহালের প্ল্যান ছিল সব কিছুই। ওনাকে দেখতে পাচ্ছি না যে, কোথায় গেলেন উনি? হয়েছে অনেক কথা বলা, এবার ওদিকে চলো। ওইদিকে কি? গেলেই দেখতে পাবে। মিথিলা আবার দিয়ার চোখ বন্ধ করে দিল এবং মিথিলাকে ধরে নিয়ে আর একটা রুমের ভেতরে নিয়ে গেল। মিথিলা দিয়ার চোখ থেকে হাত সরিয়ে দিলে দিয়া দেখতে পায় নিহাল হাঁটু গেড়ে বসে তার দিকে এগোচ্ছে, লাল গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলছে, আমি একজনকে ভালোবাসতে চাই। আমি চাই কেউ সবসময় আমার পাশে থাকুক। সর্বোপরি আমি তোমার মতো একজনকে আমার জীবনের কাণ্ডারি করে তুলতে চাই। তুমি হয়তো জানো না, আমি মনে প্রাণে তোমার উপাসনা করি। তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে গিয়েও চোখে জল আসে। শুধু তোমার মুখই আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি কি জন্মান্তরের জন্য আমার হবে? দিবে কি তোমার ওই দুটি হাত, যে হাত ধরে গড়ে উঠবে আমাদের ভালোবাসার পৃথিবী? দিয়া নেহালের কথাগুলো শুনে কি করবে বুঝতে পারছে না।
দিয়া একবার সবার দিকে তাকায়, সবাই বলছে নিয়ে নিতে ফুলগুলো, কিন্তু দিয়া পড়ে যায় দুটানার মধ্যে। কি করবে সে? সে নিহালকে কি গ্রহণ করবে না ত্যাগ করবে? তখন নিহাল বলে, কি হলো, ফুলগুলো নাও। তুমি কি আমায় তোমার হাত ধরার অধিকারটুকু দিবে না? আমি পারবো না, আমায় ক্ষমা করে দিন। দিয়া কথাগুলো বলে যায় সেখান থেকে। নিহাল, রাজ ও মিথিলা দিয়াকে অনেকবার ডেকেছে, কিন্তু দিয়া কারো ডাক শোনেনি। নিহাল মন খারাপ করে বাসায় চলে যায়। পরের দিন রাজ দিয়াকে কল দিয়েছিল, কিন্তু দিয়ার ফোন বন্ধ ছিল। রাজ ভার্সিটিতে গিয়ে জানতে পারে দিয়া আজকে ভার্সিটিতে আসেনি। এভাবে চলে যায় 2 দিন। এদিকে জকি শফিকুল ইসলামকে কল দিয়ে বলছে, ভাই হ্যাঁ জকি বল। ভাই আমার সাথের কিছু ছেলেও আমাদের তৈরিকৃত গ্যাংয়ের ছেলেদেরকে কারা যেন হত্যা করেছে। কি কে করেছে খবর নিয়েছিস? কি আছে এর পেছনে জানি না, তবে তাদের বুকে লেখা স্ট্রে ডগ। খোঁজ নিয়ে দেখ এই স্ট্রে ডগ কে। ভাই জানতে পারলে আমাদের কিন্তু ছাড়বে না। ভাই আমি দেখছি, আপনিও আপনার লোক লাগিয়ে একটু খোঁজ নিন। আচ্ছা আমি দেখছি। কয়েকদিন পর ভার্সিটির সবার পরীক্ষা শুরু হয় এবং সবাই পরীক্ষা এক এক করে সকল পরীক্ষা ভালো করে শেষ করে। নিহাল আর রাজ যখন হলরুম থেকে বের হয়ে যায় কথা বলতে বলতে মাঠের দিকে এগোচ্ছিল, তখনই হঠাৎ স্যার রাজদের ডাক দিলেন। রাজ, নিহাল। জি স্যার। আচ্ছা, দিয়ার কি কিছু হয়েছে? কেন বলুন তো স্যার। দিয়াকে এই কদিন ভার্সিটিতে দেখলাম না। স্যার পরীক্ষা দিয়ে হয়তো বাসায় চলে গেছে। ভার্সিটিতে আসলো না, পরীক্ষা দিল না। পরীক্ষা দিলে না মানে স্যার? দিয়া সব কয়টা পরীক্ষা দেয় নাই। বাসায় গিয়ে দেখলাম বাসায় তালা দেওয়া, আশেপাশের কেউ কিছু বলতেও পারে না তাদের ব্যাপারে। দিয়া পরীক্ষা দেয়নি স্যার? না তো, আমি তো উপস্থিত সিটে দিয়ার নাম দেখতে পাইনি। ওদের পরীক্ষা তো সকালে ছিল, আমরা মনে করেছি ও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, দিয়ার কোনো সমস্যা হয়নি তো? আমি আরও ভাবলাম তোমরা হয়তো কিছু জানো দিয়ার ব্যাপারে। স্যার আমরা দেখছি, চল নিহাল। কথাটা বলে রাজ আর নিহাল বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায় দিয়ার বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পায় দিয়ার বাসার তালা ঝুলছে। রাজ আর নিহাল পাশের বাসার সবাইকে জিজ্ঞেস করছে দিয়াদের ব্যাপারে। কিছু জানে নাকি, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। রাজ নিহাল দিয়ার সকল বন্ধু আর তার বান্ধবীদের সাথে দেখা করে দিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সবার একই কথা, দিয়ার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। সব আমার জন্য হয়েছে। সেদিন যদি আমি দিয়াকে প্রপোজ না করতাম তাহলে এমন হতো না। কেন আমি অপেক্ষা করতে পারলাম না? কেন? দিয়া গেল তো গেল কোথায়? ড্যাম ইট, বারবার ফোন বন্ধ আসছে। সিট। রাজ মাথায় হাত দিয়ে বসে এক হাত দিয়ে নিজের চুল ধরে টানছে আর এক হাত দিয়ে ফোন দিয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে রাজ বলে ওঠে, নিহাল বাইক উঠ তাড়াতাড়ি। কোথায় যাবে এখন? তোকে বলছি না বাইকে উঠতে, তাহলে এত কথা বলছিস কেন? নিহাল কোনো কথা না বলে বাইকে উঠে পড়ে এবং রাজ বাইক চালাতে শুরু করলো। কিছু সময় পর নিহাল দেখতে পায় সেদিনের রেস্টুরেন্টের সামনে এসে রাজ বাইক থামায়। রাজ বাইক থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বলে, আমি 10 দিন আগের রেস্টুরেন্টের বাইরে সিসিটিভি ফুটেজ দেখতে চাই। তখন রেস্টুরেন্টের ম্যানেজার বলে, সরি স্যার, আমরা সাধারণ কোনো পাবলিকের কথায় কাউকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। দেখ ভালোই বলছি, আমি মাত্র একবার সিসিটিভি ফুটেজ দেখে চলে যাব। রেস্টুরেন্টের ম্যানেজার তার কথায় অনড়। তখন রাজ রেস্টুরেন্টের ম্যানেজারকে কলার ধরে বের করে মনিটরের সামনে বসে নিজেই সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। রাজ দেখলো দিয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় আসতেই একটা গাড়ি দিয়ার সামনে এসে দাঁড়ায় আর দিয়াকে গাড়িতে করে তুলে নিল জোর করে। রাজ গাড়িতে জুম করে নাম্বারটা দেখার চেষ্টা করে, কিন্তু নাম্বার প্লেটটা বোঝা যাচ্ছে না। রাজ খুঁটিয়ে গাড়িটা দেখে যাচ্ছে। হঠাৎ করে রাজ বলে, নিহাল তোর জিমেল গাড়ির ছবি পাঠিয়ে দিয়েছি, আমাদের গ্রুপের সবাইকে মেসেজ দিয়ে বল গাড়িটার ব্যাপারে খোঁজ নিতে। হ্যাঁ বলছি। রাজ তখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছিল, তখন আবার ম্যানেজারের সামনে গিয়ে বলে, সরি ভাই, মাথা অনেক গরম, তাই আপনার গায়ে হাত তুলেছি, আমায় ক্ষমা করে দেবেন। নিহাল গাড়ির ছবি তাদের গ্রুপে পোস্ট করে, সবাইকে খুঁজে নিতে বলে।
রাজ আর নিহাল রাস্তার পাশে বাইক থামিয়ে পায়চারি করছে। নিহাল রাজকে ছটফট করতে দেখে বলে, তুই এত ছটফট করছিস কেন? ছটফট করবো না? আমার কিছু না। কি হলো বল? কিছু না। রাজ পায়চারি করছে আর নিহাল রাজের দিকে তাকিয়ে কিছু চিন্তা করছে। এভাবে চলে যায় একদিন। রাজ আর নিহাল বসে আছে দিয়ার বাসার বাইরে। তখনই নিহালের ফোন বেজে ওঠে। হ্যালো, গাড়িটার খোঁজ পেয়ে গেছিস? কি? দে আমার কাছে দে। হ্যালো, গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা? গাড়িটা কোথায় আছে? রাজ ফোনের ওপাশ থেকে কিছু কথা শুনতে পায়। তারপর ফোন কেটে দিয়ে বলে, হারামির বাচ্চারা, আজকে তোর শেষ দিন হবে এই পৃথিবীতে। নিহাল, বাইকে ওঠ। এদিকে মিথিলা তার বাবার সামনে বসে আছে। তার বাবা তখন থেকে ফোনে কার সাথে কথা বলছে আর হেসে যাচ্ছে। তখন মিথিলা তার বাবাকে বলে, বাবা, তুমি এভাবে আমায় কয়েক ঘন্টা ধরে বসিয়ে রেখেছো কেন? একটু চুপ করে বসো বলছি তোমায়। বাবা, তোমার হাবভাব আমার ভালো ঠেকছে না। তোমার কি শরীর খারাপ? বলছি না চুপ করতে। আরে উকিল সাহেব, আসুন আসুন, সব কিছু নিয়ে এসেছেন তো? তখন উকিল তার সুটকেস থেকে কিছু কাগজপত্র বের করে শফিকুল ইসলামের হাতে দিল। শফিকুল ইসলাম মিথিলার দিকে তাকিয়ে বলেন, নে মা, এখানে সাইন করতো তাড়াতাড়ি। কেন বাবা, এগুলো কিসের কাগজ? বলছি তুই সাইনটা কর। তখনই বাসার নিচ থেকে গার্ডের চিৎকার শোনা যায়। তখন মিথিলা দেখতে পায় রাজ আর নিহাল তাদের বাসায় প্রবেশ করেছে। কোনো কথা ছাড়াই রাজ তার পিছন থেকে পিস্তল বের করে শফিকুল ইসলামের মাথায় তাক করে ধরে বলে, বল আমার বোন কোথায়, নাহলে এখানেই শেষ করে ফেলবো তোকে। এই ছেলে কি করছোটা কি? পিস্তলটা নামাও। কে তোমার বোন? রাজ, কি করছিসটা কি তুই? বাবার মাথায় পিস্তল তাক করেছিস? তোর বাপকে বল আমার বোন কোথায় আছে সেটা বলতে। বোন মানে? কি বলছো কি তুমি? ঢাকা মেট্রো 110-404 এই গাড়ি তোর না? এটা তোর বাবারই গাড়ি। কি হয়েছে বলবি আমায় তোরা? মিথিলা, দিয়াস 11 দিন ধরে নিখোঁজ। এসবের সাথে বাবার সম্পর্ক কি? কারণ তোর বাবার গাড়ি দিয়েই মিথিলাকে কিডন্যাপ করা হয়েছে। বাবা? আমি এই করিয়েছি। আর 1 ঘন্টা পর তোর বোনকে বিক্রি করে দেওয়া হবে দুবাইয়ের শেখদের কাছে। তখন দুবাই শেখরা তোর বোনকে কি করবে বুঝতে পারছিস নিশ্চয়ই। কুত্তার বাচ্চা, তোকে তো আমি ভালোই ভালোই বলছি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। ছি বাবা, ছি। তুমি মেয়ের পাচারের সাথে জড়িত? তার মানে তোমায় নিয়ে এতদিন নিউজ সত্যি ছিল? এ তোর বাবা না মিথিলা? এ হচ্ছে তোর বাবার নামধারী এক মানব পাচারকারী, তোর বাবার ছদ্মবেশী। না মা, বিশ্বাস কর, আমি তোর বাবা শফিকুল ইসলাম। আচ্ছা তাই নাকি? এই নিয়ে আয় ডাক্তারকে। নীলের কথা শুনে কয়েকজন সেনা সদস্য ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তারকে দেখে শফিকুল ইসলামের মুখ শুকিয়ে যায়। তখন ডাক্তার এসে সব কিছু সবার সামনে খুলে বলে। তখন শফিকুল ইসলাম বলে, ডাক্তার, তোকে তো আমি... আমার বাবা না মানে? তাহলে আমার বাবা কোথায়? সেটা তো তুই নিজেই বলবে। কারা তোরা? এত কিছু জানলি কি করে? আমি ক্যাপ্টেন নিহাল খান, আর তোর সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর মেজর রাহুল রাজ চৌধুরী। তোকে, জকিকে এবং তোদের পিছনে বড় মাথাকে ধরার জন্য আমরা এতদিন ছদ্মবেশে ছিলাম। এবার বল আমার বোন কোথায়? বলবো না। তুই আর কখনো তোর বোনের নাগাল পাবি না। এবার গুলি করে পায়ে মেরেছি, পরের বার কিন্তু তোর মাথায় ঢুকিয়ে দিব। বল বলছি। বলছি। তাহলে আমার বাবা কোথায়? আমার বাবার সাথে কি করেছিস? রাজ শফিকুলের থেকে ঠিকানা জেনে শফিকুলের মাথায় গুলি চালিয়ে দিল, আর শফিকুলের মাথা এপার ওপার হয়ে গুলি বের হয়ে যায়। রাত গাড়ি চালাচ্ছে আর কান্না করছে। মিথিলা ও নীরবে বসে বসে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর রাজরা ঠিকানায় পৌঁছে যায়। রাজ আর নিহাল গাড়ি থেকে নেমে মিথিলাকে গাড়িতে রেখে ভেতরে প্রবেশ করে। নিহাল, পিস্তলের সাইলেন্সার লাগিয়ে নিবি। আচ্ছা। রাজ আর নিহাল ভেতরে প্রবেশ করে দেখতে পায় ভেতরে কিছু লোক পিস্তল হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। রাজ নিহাল দুজনেই কৌশলে লোকগুলোকে মেরে একটা রুমের সামনে যায়। রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পায় জকি ও কিছু দুবাইয়ের শেখরা বসে ড্রিঙ্কস করছে আর হাসছে। রাজ গিয়ে জকির মাথায় পিস্তল তাক করে।
এবং নিহাল বাকিদের মাথায় তাক করে। তখন জকি বলে, তোরা এখানে? আগে বল, দিয়া কোথায়? রাজ, এই হারামির বাচ্চার সাথে কথা বলিস কেন? এই হারামির বাচ্চাকে আগে মারা দরকার। জানিস তোরা কোথায় আছিস? এটা আমার আস্তানা। এখানে আসা যেমন সহজ, বের হওয়া তার চেয়েও কঠিন। জকি কথা বলার সাথে সাথে 30 থেকে 35 জন লোক পিস্তল হাতে প্রবেশ করে সেখানে। জকি রাজের হাত থেকে পিস্তল হাতে নিয়ে বলে, হারামির বাচ্চা। আর কি জানি বললি? আমায় মারবি? এই দেখছিস কি তোরা? মার এই শালাদের। মারবি? আয়, মার আমায়, আয় আয় আয়। রাজ আর নিহাল কথাগুলো বলে জকির লোকেদের দিকে এগিয়ে গেল। জকির লোকেরা গুলি করে যাচ্ছে, আর রাজ নিহাল সেগুলোকে কৌশলের প্রতিহত করে একজন একজন করে মারছে। জকি যখন বুঝতে পারলো তার লোকেরা রাজ আর নিহালের সাথে পারবে না, তখন দিয়াকে সামনে নিয়ে এসে বলে, ওখানেই থেমে যা, না হলে এই মেয়েকে মেরে ফেলবো।